স্ট্রাকচার বেস ড্রাগ ডিজাইনটা বলতে মূলত কি বোঝায়? আমাদের যেমন ৫টা আঙুল আছে হাতে এবং যখন আপনি কিছু ধরবেন, গ্রিপ করবেন, ৫টা আঙুলেরই একটা রোল আছে। বায়োটেকনোলজি জেনারেলি অনেকগুলো হয়ে আছে। এগ্রিকালচারাল, বায়োটেকনোলজি, মেডিকেল এবং ফার্মাসিউটিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল। কোনটাতে সবথেকে বেশি জব অপরচুনিটি পাওয়া যায় এবং রিসার্চের ক্ষেত্রেও পাওয়া যায়? তো সেই ক্ষেত্রে ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা ওইসব দেশে যেকোনো ফিল্ডে গিয়ে ক্যারিয়ার ডেভেলপ করা ইজি ইউরোপের চেয়ে। মলিকুলার ট্র্যাকিং ও প্রোটিন লিগ্যান্ড ইন্টারেকশন ড্রাগ ডিজাইনে কিভাবে সাহায্য করে? এই ক্ষেত্রে ডকিংটা খুবই ইম্পর্টেন্ট। ডকিংটা জানা অবশ্যই হেল্পফুল এটা। স্যার, আপনি তো অনেক নতুন নতুন যে ঔষধ আবিষ্কারের পথে আপনি যে যাচ্ছেন, একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি আমাদের ভেতরে করতেন। অনেক সময় সেল কালচারে দেখা গেল আপনার সেল পারমিয়েবিলিটি অনেক কম থাকলে সেটা ওখানে আমরা ডিসকাস করে দিই। এটা হলো মানে সেলেই যাচ্ছে না, কারণ আমাদের এনজাইমটা এক্সপ্রেস হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। বুঝতেই তো পারছেন, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্যন্ত একটা কম্পাউন্ড যাবে, কতগুলো ব্যারিয়ার তাকে পাস করতে হবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বর্তমানে ড্রাগ ডিসকভারিকে কিভাবে পরিবর্তন করছে বলে আপনি মনে করেন? এখন এআই এর কারণে অনেকগুলো জিনিস এত ফাস্ট হয়ে গেছে, এত কি বলে যে ইজি হয়ে গেছে, আপনার অত সময় ওয়েট করার দরকারই নেই। বিজ্ঞানীদের কার্যের কথা থেকে সকলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ মুবিনুর রহমান, পিএইচডি এনজাইম স্ট্রাকচার, ইউনিভার্সিটি অফ অস্ট্রেলিয়া। আমরা মূলত বায়োটেকনোলজি, বেসিক গবেষণা এবং বায়োটেকনোলজি ক্যারিয়ার সংক্রান্ত আলোচনা করবো স্যারের সাথে। গবেষণার একটি রোড ম্যাপ নিয়ে স্যারের সাথে আলোচনা করব এবং এনজাইম গবেষণা করতে যে স্যার কি কি বিষয় পরোক্ষ করেছিলেন, কি কি বিষয় উপলব্ধি করেছিলেন এবং স্যারের শিক্ষা জীবন সম্পর্কে জানবো এবং সেই সাথে আমাদের দেশের তরুণদের জন্য স্যার কি নির্দেশনা দিবেন এবং যারা উচ্চশিক্ষা নিতে এবং গবেষণায় আগ্রহী তাদের জন্য স্যার কি নির্দেশনা দেবেন আজকে আমরা স্যারের কাছ থেকে শুনব। আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছেন ডক্টর মোহাম্মদ মুবিনুর রহমান। স্যার কেমন আছেন? আশা করি ভালো আছেন। ধন্যবাদ, আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আমাদের সাথে যুক্ত হয়ে আপনার কেমন লাগছে? আসলে খুবই ভালো লাগছে। আমরা আমি এবং আমার কয়েকজন ফ্রেন্ড আমরা এরকম কিছু চিন্তা করছিলাম। তার ওইটার ইয়েতে আমাদের একটা পেজ ছিল বাংলাদেশি স্ট্রাকচারাল বায়োলজিস্ট, যদি এখন পেজটা আর্কাইভ করা। যখন ডক্টর মশিউর আমাকে মেসেজ দেয়, আমি দুদিন চিন্তা করি আর কি, খুবই ব্যস্ত ছিলাম ল্যাবে। তারপরে ভাবলাম যে না, আমি যে অভিজ্ঞতার ভিতর দিয়ে এই পর্যন্ত এসেছি, যদিও তেমন কিছু না, আমার মনে হয় অভিজ্ঞতাগুলো যারা নবীন তাদের জানা উচিত, হয়তো ভবিষ্যৎটা কাছে লাগবে অন্তত। স্যার, আপনার গবেষণার বিষয়টা তো মূলত এনজাইম স্ট্রাকচার এবং প্রোটিন স্ট্রাকচার নিয়ে। তো এই স্ট্রাকচার বেসড ড্রাগ ডিজাইনটা বলতে মূলত কি বোঝায়? প্রোটিনের গঠন ভিত্তিক যে ওষুধ আবিষ্কারটা আপনি করেছেন, এটাকে বলতে মূলত কি বোঝায়? আসলে এটা কিভাবে কাজ করে? এই বিষয়টা যদি আমাদের আসলে আমরা এখনো অনলাইন, আমরা এখন কোনো মানে একদম ওষুধ তো একটা অনেক লম্বা ব্যাপার। ওষুধ আবিষ্কারের ধাপে আমরা আর কি। তো প্রিলিমিনারি আসলে স্ট্রাকচার বেস ড্রাগ ডিসকভারি বলতে বোঝাচ্ছে আপনার প্রথমে আপনার যে টার্গেট, এই ক্ষেত্রে আমাদের টার্গেট হলো একটা এনজাইম যেটা কোলাজেন পোস্ট ট্রান্সলেশনাল মডিফিকেশনে ইনভলভ। এটা হলো একটা প্রোলিন অ্যামিনো অ্যাসিডকে সে হলো হাইড্রোক্সিল মূলক অ্যাড করে, যেটা করার পর যে কোলাজেনটা হলো আপনার ফিব্রিলার ফর্মে আসে। এটা না হলে কোলাজেনটা হলো আপনার ওর স্টেবিলিটি হয় না এবং এটা ডিগ্রেড হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনার ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে সেটা বলে কোলাজেন ডিপোজিশন হতে পারে, অনেক ফিব্রিওটিক ডিজিজের সাথে ইনভলভ হতে পারে। তো যেই এনজাইমটা প্রোলাইল এটাকে বলে হিউম্যান কোলাজেন প্রোলাইল 4 হাইড্রোক্সিলেজ। তো এটার 3টা আইসোফর্ম আছে, যে এটা হলো আপনার সেম ফাংশন কিন্তু এটা আননোন কোনটা কোথায় কাজ করছে বা তাদের সাবস্ট্রেটটা কি। যদিও প্রিলিমিনারি রিসার্চে দেখা গেল যে দুটো সাবস্ট্রেট হলো আপনার কোলাজেন, তৃতীয়টা আননোন। তো আমাদের প্রথম জিনিস এটা হলো এটা কতটুকু ইম্পর্টেন্ট, এই টার্গেটটা এটা কি ক্যান্সারের ড্রাগ ডিসকভারির জন্য ইম্পর্টেন্ট কিনা। যদি এখন পর্যন্ত এখানে অনেকগুলো গ্রুপ কাজ করছে এবং এটার হলো ফাংশনাল স্টাডি থেকে শুরু করে ক্যারেক্টারাইজেশন ডান, আমরা হলো এটা 3D স্ট্রাকচার পাওয়ার চেষ্টা করছি। 3D স্ট্রাকচার পেলে যেটা হয় সেটা হলো আপনি জানতে পারেন যে এটার মলিকুলার লেভেলে বা অ্যাটমিক লেভেলে কোথায় কি
কিভাবে অ্যারেঞ্জ আছে, সাবস্ট্রেটটা কিভাবে বাইন্ড করছে, অথবা ক্যাটালাইটিক রেসিডিউগুলা কিভাবে অ্যারেঞ্জ আছে, কিভাবে কাজ করছে। টার্গেট সাইটটা আপনার ওখান থেকে ডিটারমাইন করা হয় কোনটার এগেনস্টে আপনার ইনহিবিটর ডেভেলপ করা হবে। আমরা সাধারণত কাজ করছি যেহেতু এনজাইম নিয়ে, আমাদের মূল টার্গেট হলো ইনহিবিটর। যেহেতু তো হিউম্যান বডিতে এরকম আরও এনজাইম আছে যেগুলা দেখা গেল সিমিলার ক্যাটালাইটিক্যাল ফাংশন সহ, মানে আপনার কি বলে যে কাজের এটা আর কি, ক্যাটালাইটিক সাইটটা সিমিলার। সো ওই ক্ষেত্রে আমরা এটাকে টার্গেট করতে পারবো না। তো এটার আরেকটা ডোমেন আছে যেটাকে বলা হয় সাবস্ট্রেট বাইন্ডিং ডোমেন বা পেপটাইড সাবস্ট্রেট বাইন্ডিং ডোমেন। ধারণা করা হচ্ছে কোলাজেনটা ওখানে বাইন্ড করার পরে যে মডিফিকেশনটা, যে অ্যামিনো অ্যাসিডটা হবে সেটা ক্যাটালাইটিক সাইটে থাকে, যাতে এটা ডিসপ্লেস না হয়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা গেল বায়োকেমিক্যাল স্টাডিতে দেখা গেল যদি ওখানে কোনো মিউটেশন হয় সাবস্ট্রেট বাইন্ডিং ডোমেনে, তাহলে এই এনজাইমের আপনার অ্যাক্টিভিটিটা কমে যায়। তার মানে যেহেতু বিভিন্ন ক্যান্সারে এটা আপরেগুলেটেড, তাহলে এটাকে আপনার মানে এটার এগেনস্টে যদি ইনহিবিটর ডেভেলপ করা যায় তাহলে এটাকে কন্ট্রোলে রাখা যাবে, নর্মাল লেভেলে রাখা যাবে। এই হলো টার্গেট, এই হলো আমাদের মূল রিসার্চ। আর এটার জন্য যে আমরা যে ইনহিবিটর ডেভেলপ করবো সাবস্ট্রেট বাইন্ডিং ডোমেনের স্ট্রাকচারটা দরকার। প্রথমে আপনি দেখবেন যে মূল সাবস্ট্রেটটা কিভাবে বাইন্ড করে, ওইটার বাইন্ডিং সাইটটা কি কি অ্যামিনো অ্যাসিড রেসিডিউ অ্যারেঞ্জ আছে। সেখান থেকে আপনার কেমিক্যাল লাইব্রেরি স্ক্রিন করতে পারেন হাই থ্রুপুট অ্যাসে, যে এটার এগেনস্টে কোনো ইনহিবিটর পাওয়া যায় কিনা, আর আপনি হলো ডিজাইনও করতে পারেন। বাট ওই ক্ষেত্রে আপনার মূল টেমপ্লেটটা হবে যেই সাবস্ট্রেট ফ্র্যাগমেন্ট বা পেপটাইড ফ্র্যাগমেন্টটা আপনি ইউজ করলেন, সেটাকে টেমপ্লেট ধরে আপনি ইনহিবিটর ডিজাইন করতে পারেন। এই প্রসেসটা হলো স্ট্রাকচার উইথ ড্রাগ ডিসকভারি মূলত। অর্থাৎ যদি আপনার স্ট্রাকচার জানা থাকে, আপনি ইজি ইনহিবিটর ডিজাইন করতে পারেন। এই ওষুধ আবিষ্কারের ক্ষেত্রে স্যার মনে হয় প্রথমটা শুনতে পাননি, তবে এবিডি স্ট্রাকচার জানা কেন তো? আচ্ছা, এটা প্রশ্ন শুনতে পাবেন। আমরা আমাদের যেমন 5টা আঙুল আছে হাতে, এবং যখন আপনি কিছু ধরবেন, গ্রিপ করবেন, 5টা আঙুলেরই একটা রোল আছে। যদি একটা মিসিং থাকে তাহলে আপনার সেটা ধরার যে আপনার ফোর্সটা সেটা কিন্তু কমে যাবে। তো আপনি চিন্তা করেন যে প্রোটিনের যেখানে সাবস্ট্রেট বাইন্ড করে, অথবা যেখানে আপনার এনজাইম ক্যাটালাইটিক সাইট বলেন, ওখানে অ্যামিনো অ্যাসিডগুলোর যে অ্যারেঞ্জমেন্ট, সেটা প্রত্যেকটা ক্যাটালাইটিক রেসিডিউর একটা রোল থাকে। এই রোলটা আপনার হতে পারে হাইড্রোফোবিক ইন্টারাকশন, হতে পারে হাইড্রোজেন ইন্টারাকশন, আয়নিক সামথিং। আপনার যে স্ট্রাকচার থাকে, আপনি বুঝতে পারবেন কোন রেসিডিউটা ইম্পর্টেন্ট এবং ওখানে মোটিভটা কি, ওই পকেটটার নেচারটা কি। তো উইদাউট স্ট্রাকচার আপনি কোনো ইনহিবিটরকে ওই পর্যায়ে নিয়ে যেতে পারবেন না যেটা খুবই ইফেক্টিভ হয়। ইভেন ডিজাইন করার জন্য যে ওটার কোন জায়গায় কোন মইটিটা চেঞ্জ করতে হবে, প্রিলিমিনারি আমরা যখন স্ক্রিন করি কেমিক্যাল লাইব্রেরি, ওগুলো কিন্তু আসলে টেমপ্লেট ধরতে পারে। যেটা বাইন্ড করলো বা যেই ইনহিবিটরটা আমরা পেলাম সেটা লোয়ার বাইন্ডিং হতে পারে। বর্তমানে আমরা সেটাই পেয়েছি মাইক্রোমোলার লেভেলের, কিন্তু এটা যদি ন্যানোমোলার লেভেলে নিয়ে যেতে হয়, অথবা খুব আরও মানে কাছাকাছি কোনো লেভেলে, তাহলে আপনাকে ওটাকে চেঞ্জ করতে হবে। কোন জায়গায় নেগেটিভ সাইড অ্যাড করতে হবে, কোথায় মিথাইল আয়ন অ্যাড করতে হবে, কোথায় হলো আপনার পজিটিভ চার্জ অ্যাড করতে হবে, সেটার জন্য আপনার 3D স্ট্রাকচার এবং আপনার কমপ্লেক্স, আপনার ইনহিবিটর প্রিলিমিনারি টেমপ্লেটের কমপ্লেক্স এবং আপনার প্রোটিন টার্গেট, এটা 3D স্ট্রাকচার দরকার। এটা ছাড়া পারফেক্ট আপনার পারবেন না। সেটা হতে পারে মডেল স্ট্রাকচারও, কিন্তু আমরা ওয়েট লেভেলে ইউজ করছি মানে লিগেন্ড দিয়ে আপনার টার্গেট প্রোটিনকে দিয়ে ওটার কমপ্লেক্স স্ট্রাকচার ফর্ম করছি। ওটা থেকে আমরা দেখছি যে কোথায় কোথায় ওটা চেঞ্জ হতে পারে। যে লিগেন্ডটা আমরা পেয়েছি প্রিলিমিনারি, সেটাকে ইমপ্রুভ করার জন্য আমরা কি টাইপের চেঞ্জ করতে পারি। এগ্রিকালচারাল বায়োটেকনোলজিতে নাকি মেডিকেল নাকি ফার্মাসিউটিক্যাল? বায়োটেকনোলজি জেনারেলি অনেকগুলো হয়ে আছে, এগ্রিকালচারাল বায়োটেকনোলজি, মেডিকেল এবং ফার্মাসিউটিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল। কোনটাতে সবথেকে বেশি
জব অপরচুনিটি পাওয়া যায় এবং রিসার্চের ক্ষেত্রেও পাওয়া যায়। সেক্ষেত্রে আমি কোনটাতে যাওয়ার প্ল্যান করব? এই প্রশ্নটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে কয়েকটা ফ্যাক্টরের উপরে। টাইম, প্লেস। বর্তমানে ওয়ার্ল্ড ইকোনমি যেভাবে একটু নড়বড়ে অবস্থা, ইউরোপের কথা বলি যেহেতু আমি ইউরোপে, এখানে অনেক কোম্পানি বন্ধ হয়ে যাচ্ছে, অনেক স্টার্টআপ বন্ধ হয়ে গেছে। আগে ইউরোপে বিশেষ করে ফিনল্যান্ডে আইটির অনেক বড় মার্কেট ছিল, এখন অনেকেই জবলেস। আর বায়োটেক ফার্ম বা বায়োফার্মাসিউটিক্যাল যে কোম্পানি, ওখানে এমনিতেই এমপ্লয়ি সংখ্যা কম। আর সেই ক্ষেত্রে এরকম দেশে যদি কেউ আসে এবং যদি জব ক্রাইসিসে পড়ে, তাহলে এটা নর্মাল। তো সেই ক্ষেত্রে ডিসাইড করতে হয় যে কোন জায়গায়, কোন দেশে কোনটার প্রায়োরিটি বেশি হবে। এগ্রিকালচার, বায়োটেকনোলজি একদম একটা ট্রপিক্যাল কান্ট্রির জন্য খুবই ভালো চয়েস, আমাদের দেশের মতো দেশ। ইউরোপিয়ান দেশে নর্ডিকে, আমি যেহেতু নর্ডিকে আছি, এখানে 6 মাসের মতোই বরফ থাকে। এগ্রিকালচার, বায়োটেকনোলজি রিসার্চ হয় গবেষণাগারে। ফিনল্যান্ড বা সুইডেন, ওরা দেখা গেলো নেদারল্যান্ড, ইটালি, স্পেন থেকে খাদ্য আমদানি করে। রিসার্চ হচ্ছে কিছু, কিন্তু অ্যাপ্লাই করার জন্য যেই একটা অপরচুনিটি দরকার, সেটা এখানে কম। এদের এখানে মেডিকেল এবং ফার্মাসিউটিক্যাল সায়েন্সে ওদের ভালো ইনভেস্টমেন্ট আছে বা কোম্পানি আছে। সুইডেন, আমি ডেনমার্কে ছিলাম, ডেনমার্কে দেখছি আমি নভো নর্ডিস্কে আমার ফ্রেন্ড চাকরি করে, আমাকেও বলেছিল, আমি বললাম না, ফিনল্যান্ডে যাবো না। নভোজাইম আছে ডেনমার্কে। তো সেই ক্ষেত্রে যারা ডেনমার্কে পড়াশোনা করবে বা তাদের রিসার্চ যদি কোনো কোম্পানির সাথে রিলেটেড থাকে, তো সেই ক্ষেত্রে ওখানে এনজাইম আর ফার্মাসিউটিক্যালের জন্য ভালো। সুইডেনে বেশ কিছু ফার্মাসিউটিক্যাল আছে, কিন্তু অ্যাজ এ হোল এটা বলা কঠিন যে কোন ফিল্ডটা নিলে মানে ক্যারিয়ার জন্য ভালো হয়। তো সেই ক্ষেত্রে ইউএস, অস্ট্রেলিয়া, কানাডা, ওইসব দেশে যে কোনো ফিল্ডে গিয়ে ক্যারিয়ার ডেভেলপ করা ইজি ইউরোপের চেয়ে। তো সেই ক্ষেত্রে আমার সাজেশন হলো, যে যেটাতে এক্সপার্ট আর যে যেটাকে কমফোর্ট ফিল করে যে আমি এটাতে ভালো করব। কারণ বায়োটেকনোলজি অনেক বড় একটা, লাইক অনেক ভাস্ট একটা ফিল্ড। এখানে সব দেশে সব ফিল্ড রাখে না বা সুইটেবল হয় না। কিন্তু একজন এগ্রিকালচার বায়োটেকনোলজিস্ট, সে যদি খুব ভালো ক্যারিয়ার বিল্ড আপ করতে পারে বা তার এক্সপিরিয়েন্স হয়, সে ম্যানেজ করে নিতে পারবে কোনো না কোনো জায়গায়। তবে এটা স্পেসিফিক কান্ট্রি বা দেশ, এই ক্ষেত্রে একটু বলা কঠিন। কারণ অনেক দেশেই দেখা গেল যে অনেক ফিল্ডের খুবই সামান্য, মানে অপরচুনিটিটা খুবই সামান্য, হাতে গোনা 2-1টা কোম্পানি হয়তো বা আছে, বা রিসার্চ ইনস্টিটিউটে ফান্ডিং ওখানে দেখা যায় খুব কম। তো ওটা হলো কান্ট্রি বেসিসে স্টাডি করা ভালো। স্যার, আমি আসলে খেয়াল করলাম, আমি বাংলাদেশে দেখেছিলাম আমাদের এই সাবজেক্টটাতে অপরচুনিটি খুবই কম। তো আমি যখন চলে আসলাম, আসার পরে আমি দেখছি এখানে প্রতিটা ইউনিভার্সিটিতে বায়োটেকনোলজি, বায়োমেডিকেল সায়েন্স, এই দুটো সাবজেক্ট এরা খুবই প্রায়োরিটি দেয়। হ্যাঁ, ইউরোপে একই অবস্থা। হ্যাঁ, তো সেজন্য আর কি সাবজেক্টটা আমি সিলেক্ট করলাম। আমি অনেকটা রিস্ক নিয়েই। তো এখন আমারও বেসিক্যালি ইচ্ছা ওটাই যে আমি মেডিকেল সেক্টরে যাব। মেডিকেল সেক্টরটা আমার কাছে বেসিক্যালি ভালো লাগে। সেই ক্ষেত্রে আপনাকে আগে ডিসাইড করতে হবে। রোড ম্যাপটা কি আপনি যদি একটু নির্দেশ করে দিতেন। হ্যাঁ, রোড ম্যাপটা হলো যে মেডিকেল দুটো ফিল্ডের কথা বলি। একটা হলো মলিকুলার মেডিসিন, আর একটা হলো সেল বায়োলজি রিলেটেড। মলিকুলার মেডিসিনের ভিতরে আপনি অনেক কিছু পাবেন, কিন্তু আপনি হলো ড্রাগ ডিসকভারি, মলিকুলার মেডিসিন, অথবা থেরাপিউটিক সামথিং ডিসকভারি, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, মেডিসিনাল কেমিস্ট্রি, বিভিন্ন ধাপ, বিভিন্ন ফিল্ড আপনার সামনে আসবে। তো ব্যাপারটা হলো যে ওটার অ্যাকচুয়ালি বলা হয় যে আপনার একটা ফিল্ড, ওই ফিল্ডের ভিতরে যখন আপনি ঢুকবেন, দেখবেন যে স্পেশালাইজেশন থাকে। তো আপনি কি সেল বায়োলজিস্ট হবেন, বা আপনি কি মেডিসিনাল কেমিস্ট হবেন, অথবা আপনি বায়োইনফরমেটিশিয়ান হবেন। প্রত্যেকটা যেমন আমাদের ফ্যাকাল্টি বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার মেডিসিন সবই আছে, যে বায়োইনফরমেটিক্স আছে, মলিকুলার মাইক্রোবায়োলজি আছে, প্রোটিন কেমিস্ট্রি আছে, সেল বায়োলজি আছে, ইমিউনোলজি আছে। এই যে আপনার ব্রাঞ্চগুলা, এখান থেকে আপনাকে একটা চুজ করতে হবে। ওকে, আমি এটা প্রিফার করি, আমি মনে করি এটাতে গেলে আমি শাইন করতে পারবো বা আমি এই রিলেটেড জব করতে পারবো। তো সেই ক্ষেত্রে আপনার বেটার হলো যে ওয়েব পেজে গিয়ে ওই রিসার্চ গ্রুপে অথবা ওই ব্রাঞ্চটার
কি টেকনিক ইউজ করে ওরা ওদের ল্যাবে, সেগুলো জানা। এবং কোম্পানিতে কিন্তু আপনার টেকনিক ডিফারেন্ট। আমরা ইউনিভার্সিটির যে টেকনিক ইউজ করি, কোম্পানিতে দেখা গেলো যে ওরা হাই থ্রুটপুট অর্থাৎ রোবোটিক জিনিস ইউজ করে বেশি। আমরা হলো কয়েক হাজার, দেখা গেলো একটা প্লেটে 1000 হয়তো বা লিগেন্ড স্ক্যান করতে পারি। আমি ড্রাগ ডিসকভারির কথা বলছি। ইন্ডাস্ট্রিতে দেখবেন ওদের থ্রুটপুট কয়েক হাজার হতে পারে। ওদের টেকনিক এমনও আছে যে মিলিয়ন কম্পাউন্ডকে তারা কিভাবে স্ক্যান করবে, তাদের জন্য ডিফারেন্ট টেকনিক, যেটা আমাদের ইউনিভার্সিটির এক্সপেন্সিভ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনাকে এটা সজাগ থাকতে হবে, আপনার কেরিয়ারটা কি একাডেমি বেসড হবে নাকি ইন্ডাস্ট্রি বেসড হবে। যদি ইন্ডাস্ট্রি বেসড হয় তাহলে ইন্ডাস্ট্রি কি চায়। একাডেমি বেসড হলে আপনার বেসিক যা জানেন সেটা দিয়ে আপনার একাডেমিক কেরিয়ার বিল্ড আপ হয়ে যাবে। তো এই জিনিসটা জানা, এই জিনিসটা মাথায় রাখা ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে তো আমি দেখছি যে আমরা সাথে অনেক কিছু কোর্স করতে পারছি, যেমন ডেটা অ্যানালাইসিস, অ্যাডভান্স ডেটা অ্যানালাইসিস, এগুলা টেকনোলজি স্টুডেন্টদের জন্য দেখছি আমাদের ফ্যাকাল্টি সবসময় উদ্বুদ্ধ করছে যে এই ধরনের কোর্সগুলো তোমরা করো। এরপরে আপনার হচ্ছে ইনফেকশন রিসার্চার, আজকে দেখলাম, আমি আজকে এটাতে এনরোল করলাম। তো সবসময় আমাদেরকে আমাদের ফ্যাকাল্টিরা বলে যে এই ধরনের কোর্সগুলো যেন আমরা করি, এগুলো আমাদের স্কিল ডেভেলপ করবে। কারণ ফ্যাকাল্টি আমাদেরকে বলে যে আমরা যেটা পড়ছি এটা আমাদের একাডেমি, এটা আমাদেরকে জব পাইয়ে দিবে না, আমাদেরকে প্রচুর স্কিল ডেভেলপ করতে হবে বায়োটেকনোলজি। রাইট। এটা ঠিক। আমি হলো প্রতি বছর 3 দিন প্রোটিন কেমিস্ট্রির উপরে। তো আমার কোর্সে যখন আমি কোনো বাংলাদেশি স্টুডেন্ট বা ইন্ডিয়ান বা সাউথ এশিয়ান কাউকে পাই, অথবা অন্য কোনো দেশের কেউ যদি আমাকে জিজ্ঞেস করে আমি এরপরে কি কোর্স নেব, আমি তাদেরকে সাজেস্ট করি এখানে আমাদের ফ্যাকাল্টিতে বলে বায়োকেমিক্যাল মেথোডোলজি। অর্থাৎ ওই কোর্সে LC-MS থেকে শুরু করে ITC মানে আইসোথার্মাল টাইট্রেশন, ক্যালোরিমেট্রি, মাস স্পেকট্রোমেট্রি, এভরিথিং ওদেরকে টাচ দেয়। তো সম্প্রতি জাহাঙ্গীর ইউনিভার্সিটি আমার স্টুডেন্ট ছিল, তো ওকে আমি বললাম ওটা নিতে। ওটা নেওয়ার পর ওকে জিজ্ঞেস করলাম কেমন, ও বললো ভাইয়া সবই তো দেখালো, কিছুই তো এক্সপার্ট হয়নি। তো আমি বললাম যে তুমি দেখেছো কিভাবে কাজ করে, একটা মেশিনে তোমার দেখেছি যে তুমি নিজে করেছো। এটাই হলো, এই কোর্সে তোমাকে এক্সপার্ট করে দিবে না, এখন তোমাকে দেখিয়ে দিল এটা প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করতে হয়। এবং তোমার দায়িত্ব হলো এটা ট্রাবল শুট কিভাবে করতে হয়, কাজ করার সময় কি ট্রাবল হতে পারে, ডেটা অ্যানালাইসিস কিভাবে করতে হয়, এটা তুমি নিতে শিখবা। কিন্তু যেই টাস্কগুলো তুমি পালা, ইন্ডাস্ট্রিতে এই মেথডগুলো চাই বেশি। তো সেই ক্ষেত্রে কোর্স যেখানে প্র্যাকটিক্যাল বেশি, সেই কোর্সগুলো নেওয়া খুবই বুদ্ধিমানের কাজ ক্যারিয়ারের জন্য। এবং এটা আসলে যারা হলো ইন্ডাস্ট্রিতে সুইচ করবে ভবিষ্যতে, তাদের জন্য এটা খুবই ভালো যে টেকনিকগুলো জান। ধন্যবাদ স্যার। আসলে এভাবে রোডের ভাষা না, তো আসলে যেটা হয় আর কি, যে অনেকটা ভাষা সংক্রান্ত জটিলতা আছে, এরপরে হঠাৎ করে ইংরেজি মাধ্যমে পড়তে এসে মানে যেন সবকিছু নতুন লাগে। আস্তে আস্তে মানায় নিতে পেরেছি। আমিও আপনার মতো কাউকে খুঁজছিলাম যে আমাকে অন্তত রোড ম্যাপটা বলে দিতে পারবে, আমি কিছুটা কনফিডেন্স ফিরে পাবো। তো আজকে আপনার থেকে আসলে আমি অনেকটা মানে কনফিডেন্স ফিরে পাচ্ছি। ধন্যবাদ। স্যার, মলিকুলার ডকিং ও প্রোটিন ইন্টারেকশন ড্রাগ লিগ্যান্ড ইন্টারেকশন ড্রাগ ডিজাইনে কিভাবে সাহায্য করে? এগুলো আমরা বলি কিছুটা কম্পিটিশনাল টুল। তো এই টুলগুলো ইম্পর্টেন্ট যে কোন ক্ষেত্রে, ধরুন আপনার স্ট্রাকচার আছে, আমরা তো স্ট্রাকচারাল বায়োলজি হিসেবে প্রথম কাজ হলো টার্গেট প্রোটিনকে 3D স্ট্রাকচারে নিয়ে আসা, সেটা হলো NMR হোক, ক্রিস্টালোগ্রাফি হোক অথবা IEM। তখন পসিবল যদি কোনো কম্পাউন্ড, ইন্টারেস্টিং কম্পাউন্ড পাওয়া যায়, তখন সেটাকে ডকিং করে দেখা হয়। যে অনেক সময় আপনার মানে কমপ্লেক্স স্ট্রাকচার নাও পাওয়া যেতে পারে। যেমন আমি ট্রাই করছি, আমরা যে প্রোটিন লিগ্যান্ড ইন্টারাকশন যে মেথড আমরা ফ্রেট এসে বলি, ওখানে কিছু কম্পাউন্ড আমরা পেয়েছিলাম যেটা শো করেছে যে এটা ইনহিবিটর হিসেবে, কিন্তু এটা লো অ্যাফিনিটি বলি। তো সেটাকে কোক্রিস্টালাইজ করার চেষ্টা করেছি, বাট এখনো মানে কমপ্লেক্স স্ট্রাকচার পাওয়া যায়নি। তো এটা করতে গিয়ে অনেক সময় সময় সাপেক্ষ ব্যাপার, টাইম কনজিউমিং। তো ওই ক্ষেত্রে ডকিং করে আমরা দেখি যে আমরা যে টার্গেট মলিকুলগুলো যেগুলো আমরা প্রিলিমিনারি বাইন্ডিং স্টাডি করে পেয়েছি, সেগুলো কি ওই টার্গেট সাইটে ওয়েল ফিট কিনা বা হচ্ছে কিনা। তো এটা আমার কলিগের কাজ ছিল, আমরা ওখানে ডকিং করে দেখলাম যে ওয়েল ফিট, অর্থাৎ আমরা প্রথম যে কমপ্লেক্স
স্ট্রাকচার পেয়েছিলাম সাবস্ট্রেট এবং হলো টার্গেট প্রোটিনটার। সেখানে দেখা গিয়েছিল দুটো পকেট আছে, হাইড্রোফোবিক পকেট। তো আমাদের যে ইনহিবিটর স্ট্রাকচার সেটাও দেখা যাচ্ছে দুটো অ্যারোমেটিক রিং আছে। ডকিং করার পর দেখা গেল হ্যাঁ, আমাদের টার্গেট মানে আমরা যেটা রেজাল্ট পেয়েছি এবং যেটা নিয়ে আমরা আগাচ্ছি আমাদের এটা ঠিক, মানে ডকিং থেকে এটা কনফার্ম করলো। আর যেহেতু বায়োকেমিক্যাল ক্যারেক্টারাইজেশন বা যে বাইন্ডিং স্টাডি যেটা, সেটা অলরেডি আমাদের কাছে কিছু রেজাল্ট তো আছেই, যেটা লো অ্যাফিনিটি বাইন্ডিং। তো এই ক্ষেত্রে প্রত্যেক এই ডকিংটা খুবই ইম্পর্টেন্ট। ডকিংটা জানা অবশ্যই হেল্পফুল এটা, এবং এটা জানলে আপনার আরও ইন অ্যাডভান্স আপনি হলো কমপ্লেক্স স্ট্রাকচার পাওয়ার আগে আপনি ওটাকে বুঝতে পারবেন যে মডিফাইড কোনো অ্যানালগ ওটাকে আরও ভালো বাইন্ডিং রেজাল্ট দিবে কিনা। তবে অবশ্যই শুধু ডকিং করে বা অনেকেই পেপার পাবলিশ করে, বাংলায় আমি প্রচুর পেপার দেখেছি শুধু ডকিং। এগুলো আমার মনে হয় এটার অর্থের অপচয়টা একটু বেশি হয়ে যায়, কারণ একটা পেপার পাবলিশ করতে ভালোই এখন চার্জ করে। এর সাথে কিছু বায়োকেমিক্যাল যদি স্টাডি করা হয় তাহলে একটা ভালো রিসার্চ হওয়া সম্ভব। আমাদের দেশে কিছু ফ্যাসিলিটিস আছে যেটা বায়োকেমিক্যাল স্টাডি করা যায়। ডকিং করা হলো কিন্তু আদৌ এটা ওয়েট রিসার্চ, ওয়েট ল্যাবে সেটা কতটুকু ভ্যালিড এটা কোরিলেটেড করাটা জরুরি। আসলে স্যার আমরা দেখি যে বর্তমানে রিসার্চ পেপার সবাই পাবলিশ করতে চেষ্টা করে। আমিও একটু ওইদিকে যাওয়ার চেষ্টা করতেছি। কারণ দেখতেছি যে আমাদের এখানে ফার্স্ট ইয়ার থেকে সবাই এই দিকে চলে যায়। তো এটা অনেক অ্যাডভান্স। আমি এদের সাথে কাল মিলিয়ে উঠে আমি একটু আসলে হিমশিম খেয়ে যাচ্ছি। তো আপনি যেহেতু বললেন আসলে এই বিষয়টা আমার এখন মাথায় আসলে ওইভাবে ছিল না। আমি সবাই করে তাই করব এমন একটা চিন্তা ছিল। কিন্তু এখন আসলে এটা নিয়ে চিন্তা করার সময় এসেছে। সেক্ষেত্রে আপনার অর্থের অপচয়টাই হবে। কারণ কি? যদি শুধুমাত্র ওই ভার্চুয়াল স্ক্রিন এবং ডকিং করে পেপার করা হয়, এগুলো আমার জানাতেই কোনো কোম্পানি ওই ডেটা কোনো রিসার্চ গ্রুপ ওটা ইউজ করেছে। কারণ আমি প্রচুর দেখেছি, আমরা আমরা কিন্তু কেমিক্যাল লাইব্রেরি পারচেজ করি, মানে প্যাটেন্ট পেপারগুলা। ওই লাইব্রেরির কম্পাউন্ডগুলো যখন আমরা ইনহিবিটর হিসেবে হিট দেই, এটাকে মডিফিকেশন করার জন্য হয় অর্ডার দিতে হবে অথবা কোনো গ্রুপের সাথে কোলাবোরেশন করে সেটা সিনথেসিস করতে হবে। এটা হলো মূল কাজ। আর ডকিং করে অলরেডি কম্পাউন্ড জানা, প্রোটিনের স্ট্রাকচার জানা, সেখানে আপনার অবদানটা কি? শুধু স্ক্রিনিং করলেন, সেটা তো হলো যে কেউ করতে পারতেছে যারা জানে ডকিংটা, মানে স্টুডেন্ট লেভেলে। আপনার অ্যাচিভমেন্টটা কি এখানে? আপনি কি করবেন এটা দিয়ে? আপনি পেপার করলেন, ডকিং করলো, এই রেজাল্ট দেখিয়েছে। সেটা যদি ধরেন ওয়েট লেভে আপনি যে কম্পাউন্ড ইউজ করলেন, দেখা গেল ওয়েট লেভে সেটা কাজ করলো না। মানে যখন হলো বিভিন্ন মেথড আছে, যেমন আমি করি আইটিসি, ফ্রেট আছে। দেখা গেল যখন আমি ওয়েট লেভে নিয়ে সেই কম্পাউন্ড অনেক কম্পাউন্ড ডিজলভ হয় না। আমরা 8টা কম্পাউন্ড অর্ডার দিয়েছিলাম। আমি যখন ডিজলভ করতে গেলাম দেখা গেল 37 ইনকিউবেশন করে রাখছে, তারপর প্রেসিপিটেট হয়ে যাচ্ছে। তো ওটা দিয়ে ওটা বাইন্ড করলো, আপনি দেখালেন ওটার বাইন্ডিং লেভেল নেনোমোলার, কিন্তু কি হবে এটা? ওটা তো এক্সপেরিমেন্টই করতে পারলাম না যে এটা ইনসলিউবল। তারপর সেল পারমিয়াবিলিটি একটা ব্যাপার আছে, যখন সেল বায়োলজিস্টরা করবে, যদি একটা কম্পাউন্ড ইনসলিউবল হয় কোনো বাফারে বা ডিএমএস, আমরা তো মেনলি ডিএমএস এ ডিজলভ করি। ইভেন ডিএমএস এতে লোয়ার সলিউবল, রুম টেম্পারেচার রাখলে প্রেসিপিটেট হয়ে যাচ্ছে। তো আপনি যদি সেটা দিয়ে পেপার পাবলিশ করলেন, কেউ এটা ট্রাই করলো, ওটা তো ওখানেই বাদ, তাহলে ওটার ভ্যালিডিটি কি রইল? ওই কম্পাউন্ড ভার্চুয়ালি হাই বাইন্ডিং শো করলেও প্র্যাকটিক্যালি তো কোনো কাজে আসছে না। আসলে এখানে যে অনেক কিছু আছে এটা তো আসলে আমাদের সবার অনেকে জানতে হবে। না জানলে তো আমার মতো এরকম কোনো অবস্থা হবে আসলে। জানার কোনো বিকল্প নাই। রিসার্চ ডিসকভারি বা ইনভেনশন প্রচুর স্টাডি করতে হয়, কোরিলেট করতে হয়, তারপর তো ডিসিশন দেওয়া, ওকে এটা এভাবে করা যায়। ধন্যবাদ স্যার। এবারে আমাদের কোঅর্ডিনেটর, সহকারী কোঅর্ডিনেটর হাসিনা বানু নিয়ে কিছু প্রশ্ন করতে চেয়েছেন। তো আমি আপুকে বলবো আনমিউট করে স্যারকে প্রশ্ন করতে। আসসালামু আলাইকুম স্যার, আমি হাসিনা বানু মুমু। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। স্যার ইতিমধ্যে এত সুন্দর আলোচনার ভেতর দিয়ে আমরা যাচ্ছি যে আমার কিছু প্রশ্ন জানার আগ্রহ জন্মালো। স্যারের কাছ থেকে আমি এই প্রশ্নগুলো একটু জেনে নিই। স্যার
স্যার, আপনি তো অনেক নতুন নতুন যে ঔষধ আবিষ্কারের পথে আপনি যে যাচ্ছেন, তাতে অনেক প্রথমে আপনাকে ঠিক করতে হয় যে কোন রোগের ঔষধ আপনি বানাচ্ছেন, বা তার পরবর্তী ধাপে যাই সেটা একটা প্রাণীর ওপরে প্রাথমিক পর্যায়ে প্রাণীর ওপরে অ্যাপ্লাই করতে হয়। তো এই যে ধাপে ধাপে যে আপনি যাচ্ছেন স্যার, এই ধাপে ধাপে যাওয়ার একটু সংক্ষিপ্ত ব্যাখ্যা যদি আমাদের ভেতরে করতেন। আচ্ছা, প্রথমে বলি আমি এখন যেই গ্রুপে কাজ করছি, অ্যাকচুয়ালি এটা 89 সালে সম্ভবত প্রথম জিনটা আবিষ্কার হয়। একজন ডাক্তার ফিনল্যান্ডের আমাদের ফ্যাকাল্টি আমরা কোলাবোরেশনে কাজ করছি। উনি প্রথম এই জিনটা আবিষ্কার করে এবং এটা রাইসোফর্মটা ওনারা এখনো অ্যাক্টিভ। ওনারা সেল বায়োলজিতে কাজ করছে, মাউস মডেল এবং সেল বায়োলজি। আমরা হলাম স্ট্রাকচারাল বায়োলজি এবং কিছুটা বায়োকেমিক্যাল। তো ওই ক্ষেত্রে যেটা বলি, যখন ওনারা জিনটা পেলো, পাওয়ার পর ওনারা যখন এটা ক্যারেক্টারাইজ করলো স্ট্রাকচারাল বায়োলজি গ্রুপ, মানে আমার যে সুপারভাইজার বা আমার সুপারভাইজার এবং তার হলো কলিগ, তারা সেটাকে কি করলো যে প্রোটিন জিনটাকে মানে রিকম্বিনেন্ট প্রোটিন প্রোডাকশন করে সেটা স্ট্রাকচারাল ক্যারেক্টারাইজেশন শুরু করলো। তো দেখা গেল যে এটা এত সোজা না যে আপনি স্ট্রাকচার সহজে পেয়ে যাবেন। আমরা মূলত প্রোটিন ক্রিস্টালোগ্রাফি এবং ইলেকট্রন মাইক্রোস্কোপি নিয়ে কাজ করি। আমার একজন ইন্ডিয়ান কলিগ ছিল, সে এখন খেলে গেছে। তো সে ছিল ইলেকট্রন মাইক্রোস্কোপি আর আমি ছিলাম ক্রিস্টালোগ্রাফার। সে অবশ্য ক্রিস্টালোগ্রাফারও ছিল, কিন্তু তার মূল দায়িত্ব ছিল প্রাইএম। আমিও তাকে অ্যাসিস্ট করেছি। এখন আমিও কিছু প্রাইএম এর কাজ করছি আর কি। ব্যাপারটা হলো যেটা আমাদের টার্গেট হলো এটা 3D স্ট্রাকচার এবং এটা ইনহিবিটর ডিসকভারি করা। ইনহিবিটর ডিসকভারি করার পরে যেটা করতে হবে যে ওইটাই আপনার ড্রাগ কিন্তু হবে না। আমাদের হাতে অলরেডি একটা ইনহিবিটর আমরা সিলেক্ট করেছি, কিন্তু এটা কিন্তু ড্রাগ না। কারণ আমরা প্রথমে সাবস্টেট যেটা ল্যাটেরাল লিগেন্ড, সেরকম একটা সিনথেটিক লিগেন্ড ডিজাইন করেছি। সেটা দিয়ে কোক্রিস্টাল করার চেষ্টা করেছি এবং ওখানে বাইন্ডিং মুডটা আইডেন্টিফাই করার চেষ্টা করেছি, এটা কিভাবে বাইন্ড করছে, ওই জায়গাটা সেটা কেমন। এটা পাওয়ার পর যখন আমরা কেমিক্যাল লাইব্রেরি স্ক্রিন করি, যে কম্পাউন্ডটা আপনার বাইন্ডিং শো করে প্রমিজিন, সেটা এটা দিয়ে আবার টোটালাইজ করার চেষ্টা করি যে ওই জায়গাটাতে এসে ফাইট করে করে বা ওকে ব্যাপারটা আপনার সেটা চলো। কারণ দেখা গেল যে স্টাডিতে বাইন্ডিং স্টাডিতে সে স্টাডি শো করছে, কিন্তু যখন এটাকে আমরা ক্রিস্টালাইজ করতে যাচ্ছি খুব ডিফিকাল্ট। কোন জায়গাতে কম্পাউন্ডটা বাইরে বলে পাওয়া যাচ্ছে না, এটা হতে পারে ক্রিস্টালাইজেশন পজিশনটা ডিফারেন্ট। আর যখন আমরা বাইন্ডিং স্টাডি করছি সেটার কন্ডিশনটা ডিফারেন্ট। কারণ প্রোটিন ক্রিস্টালাইজেশনে আপনার একটা স্পেশাল রিয়েজেন্ট আছে, আমরা বলি ক্রিস্টাল স্ক্রিন অর্থাৎ ক্রিস্টালাইজিং এজেন্ট। তো ওইটার বিভিন্ন থাকে, ফল থাকে, বাফার থাকে, অ্যাডিটিভ থাকে। তো আপনার কম্পাউন্ড সব জায়গায় যে ডিজলভ হবে বা সিমিলার নেচার বজায় রাখবে সেটা কিন্তু না। তো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেলো যে হয়তো আমরা পাবো কমপ্লেক্স স্ট্রাকচার পাবো, বিভিন্ন টেকনিক, ফ্র্যাগমেন্ট স্পিনিং নামে একটা টেকনিক আছে, যেখানে আমরা যে প্রথম যেই নেটিভ প্রোটিনটাকে ক্রিস্টালাইজ করলাম বা আমাদের রিকম্বিনেন্ট প্রোটিনটা, সেটা হলো আপনার সোক করে রাখলাম, যে ওই সিমিলার কন্ডিশনে হাই কনসেন্ট্রেশনের যে ইনহিবিটর দিব, যে সোক করে রাখবো, এটা ধীরে ধীরে হয়তো বা ডিজলভ ইকুইলিব্রেশন স্টেটে যাবে এবং বাইন্ড করবে। এটা হলো আমাদের কাজ। এগুলো কিন্তু টাইম কনজিউমিং, এরকম না যে আমরাই হলো ড্রাগ ডিসকভারি সব স্টেপ করে ফেলতে পারবো। আমাদের এটা যখন সাকসেস হবে তখন চলে যাবে আমাদের কোলাবোরেটর, যারা হলো মাউস মডেল নিয়ে কাজ করছে, সেল কালচার নিয়ে কাজ করছে। প্রথমে এটা সেল লাইনে দেখা হবে, টার্গেট ক্যান্সার লাইন সেল আছে আমাদের, বা ওদের আমাদের কোলাবোরেটর, ওনারা ওইটাতে দেখবে, ওটাতে অ্যাপ্লাই করে দেখবে যে আমাদের সেই টার্গেট এনজাইমটা ইনহিবিশন হচ্ছে কিনা, এবং ওটা ওই সিনথেসিসের উপরে, মানে এটা একটা পাথ, কোলাজেন মডিফিকেশন সিনথেসিস একটা পাথ, ওইটাতে কি ইফেক্ট করছে, ওরা এই কাজটা করে মূলত। তো ওই এরপরে যদি ধরেন এটা পাস করে যে না এটা স্টিল সেল কালচারে কাজ করছে, তখন যাবে এটা মাউস ধরেন র্যাবিট মডেলে যাইতে পারে অথবা ফার্দার স্টেপ। তো অনেক সময় সেল কালচারে দেখা গেল আপনার সেল পারমিয়েবিলিটি অনেক কম থাকলে সেটা ওখানে আমরা ডিসকাস করে দিই যে এটা হলো
মানে সেলেই যাচ্ছে না, কারণ আমাদের এনজাইমটা এক্সপ্রেস হয় এন্ডোপ্লাজমিক রেটিকুলামে। তো বুঝতেই তো পারছেন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্যন্ত একটা কম্পাউন্ড যাবে, কতগুলো ব্যারিয়ার তাকে মানে পাস করতে হবে। জি স্যার। স্যার, ক্রিস্টালোগ্রাফিটা তাহলে নতুন ড্রাগ ডিজাইন করতে সাহায্য করে। এটাই তো ডিএনএ স্ট্রাকচার বোঝার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। হ্যাঁ, আপনি যদি যান অ্যাকচুয়ালি ক্রিস্টালোগ্রাফি জন্মটাই তো হয়েছিল আপনার ডিএনএ ডাবল হেলিক্স থেকে। রোজলেন, আপনি হয়তো নাম শুনবেন, কনস্পিরেসি থিওরি বলে তারই হলো নোবেল পাওয়া উচিত ছিল, সেটি মারা বের। তো আনফরচুনেটলি ওভারি ক্যান্সারে উনি মারা যায়। যে প্রথম এক্সরে ক্রিস্টালোগ্রাফি ইউজ করে ডিএনএ ডাবল হেলিক্সের আপনার ডিফ্র্যাকশন প্যাটার্ন কালেক্ট করেছিল, সেটার উপর বেস করেই কিন্তু ওয়াটসন অ্যান্ড ক্রিক মডেল বিল্ড করে। ওয়াটসন অ্যান্ড ক্রিক কিন্তু তারা নিজেরা ওয়েট লেভেল কিন্তু করেনি। তাদের পেপারে একটা মুভমেন্ট আছে যে তারা হলো ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখেছিল, রোজলিন তাদেরকে দেখিয়েছিল, কিন্তু অ্যাকচুয়াল ক্রেডিটটা এখন ধরা হয় রোজলিনকেই জিএনএর জন্য, আরএনএ। আর প্রোটিনের যেটা ক্রিস্টালোগ্রাফিক এনি আপনার শুধু ড্রাগ ডিসকভারির ক্ষেত্রে আপনাকে যখন হলো স্ট্রাকচার বেস ড্রাগ ডিসকভারিটা যখন হলো যে আপনি যখন প্রোটিনের স্ট্রাকচার বা কোনো একটা টার্গেট প্রোটিন হোক এনজাইম নন এনজাইম, তার স্ট্রাকচারটা আপনার জানা মলিকুলার স্ট্রাকচার, তাহলে আপনি সেটার এগেনস্টে ড্রাগ ডিজাইন করা ইনহিবিটর বলুন বা কি বলুন স্টিমুলেটর বলুন, মানে আপনার কম্পাউন্ড ডিজাইন করা ইজি, বিকজ ইউ নো দ্য ফাংশনাল সাইট। এই সাইটটা এরকম এনজাইমের ক্ষেত্রে হতে পারে ক্যাটালাইটিক সাইট, হতে পারে সাবস্ট্রেট বাইন্ডিং সাইট। নন এনজাইমের ক্ষেত্রে হতে পারে ইন্টারেকশন সাইট, প্রোটিন প্রোটিন ইন্টারেকশন সাইট। তো সেই ক্ষেত্রে হলো ক্রিস্টালোগ্রাফি ইভেন এনএমআর ওর স্ট্রাকচার সোর করে দেয় ছোট প্রোটিন। এখন চলছে ক্রাই ইলেকট্রন মাইক্রোস্কোপি, যেগুলো বড় মেগা ডালটন, যেমন আপনার সেল কি বলে সেলুলার চ্যানেল, বিভিন্ন লাইক চ্যানেল প্রোটিনগুলো, মেমব্রেন বাউন্ড প্রোটিনগুলো, বা মেগা ডালটন লাইক আমাদের এনজাইমটা 256 কিলো ডালটন। তো এখন পর্যন্ত 1 কিলো ডালটন পর্যন্ত ক্রায়ো ইলেকট্রন মাইক্রোস্কোপি ইউজ করা যায়, ইভেন 80 কিলো ডালটন পর্যন্ত। তো এটা ডিপেন্ড করে আজকে ছোট প্রোটিন হলে সাধারণত ক্রিস্টালোগ্রাফি যায় নেওয়ারে চলে আসতে হয়। ক্রিস্টালোগ্রাফিটা চিপার, ইলেকট্রন মাইক্রোস্কোপিটা এক্সপেন্সিভ, এবং ইলেকট্রন মাইক্রোস্কোপিটার সব জায়গাতে নেই, এটা হলো প্রবলেম। জি স্যার, ধন্যবাদ স্যার, বুঝতে পেরেছি। আপনি খুব সুন্দর এবং সাবলীল ভাষায় আমাদের বুঝিয়ে দিলেন। স্যার, আমার নেক্সট প্রশ্ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বর্তমানে ড্রাগ ডিসকভারিকে কিভাবে পরিবর্তন করছে বলে আপনি মনে করেন? ধরুন আমি 2012 সালে যখন পিএইচডি স্টুডেন্ট ছিলাম, তখন কম্পিউটার এডেড ড্রাগ ডিজাইনে কোর্সে অ্যাটেন্ড করি। তখন যে টিচার উনি বলল যে মানে একটা ড্রাগ মার্কেটে আসতে যদি সাকসেসফুল হয় 15 থেকে 20 বছর লাগবে। তো ওটা শুনে আমি খুবই আপসেট হয়ে গেলাম যে কি তাহলে আজকে আমি ডিজাইন করলে একদম রিটায়ারমেন্টে চলে যাব। আর এখন কি হচ্ছে, এখন এআই এর কারণে অনেকগুলো জিনিস এত ফাস্ট হয়ে গেছে, এত কি বলে যে ইজি হয়ে গেছে, তা আপনার অত সময় তো ওয়েট করার দরকারই নেই। আগে হলো দেখালো কম্পিউটেশনাল টুলস যে ছিল, একজন মেডিসিনাল কেমিস্ট ডিজাইন করতো, তাকে কয়দিন দেখা গেল যদি সে একদিনও একটা ডিজাইন করে তাহলে 1000 লিগেন্ড অথবা এই মেডিসিনাল কেমিস্টদের প্রচুর লিগেন্ড ডিজাইন করতে হয়। তো এআই আসার কারণে এটা আরো ইজি হয়ে গেল, আপনি একটা টেমপ্লেট দিয়ে সেটার মডিফিকেশন সাইট মিলিয়ন করে ফেলতে পারবেন, নো ম্যাটার। তারপর ধরুন একটা কম্পাউন্ড যেটা ড্রাগ টেমপ্লেট হিসেবে পাওয়া গেল, সে টক্সিসিটি টেস্ট করা। যদি ওয়েট লেভে যান, আপনাকে স্টেপ বাই স্টেপ সেল কালচার করা, এটা করা ওটা করা, কত বায়োকেমিক্যাল। কিন্তু এখন ভার্চুয়াল স্ক্রিন আছে, ভিটটক্স নামে একটা দেখলাম এআই টুল আছে কেমিক্যাল স্ক্রিনিং এর জন্য, ডিপ ক্যাম আছে। তারপর ধরুন মাউথ থেকে শুরু করে লিভার পর্যন্ত যে জায়গা দিয়ে মেডিসিনটা যাবে সেই আপনার এটা হলো ভার্চুয়াল স্ক্রিনিংয়ে ডিগ্রেডেশন পাথ অ্যানালাইসিস করা যায়। তো এই সব কিছুই তো এখন তো এগুলো ফাস্ট, আপনার একটা এআই তো প্ল্যাটফর্মে নিয়ে আসছে। আমরা স্ট্রাকচারাল বায়োলজির আলফা ফোল্ডের নাম তো মনে হয় মোটামুটি এখন আন্ডারগ্রেড থেকে শুরু করে মাস্টার্স লেভেলের সবটা, কিন্তু এর অ্যাকুরেসি এত কারেক্ট, মানে স্ট্রাকচার সলভ করার পরে সুপার ইম্পোজ করলে দেখা যাবে 99.99% কারেক্ট হয়ে গেছে, এমনও আছে 99%, 98% ইজ ফাইন। মানে যারা হলো
ড্রাগ ডিজাইন বা মেডিসিনাল কেমিস্ট বা অন্য কিছু নিয়ে কাজ করছে কম্পিটিশনাল বেস, তাদের স্ট্রাকচারটা দরকার, তাদের ওই সাইটটা দরকার। তো তাদের জন্য অ্যাভেলেবল হয়ে গেল, সিকোয়েন্স ইনপুট করলেই স্ট্রাকচার মডেল চলে আসলো, ওটার বেসিসে সে তার কাজ আগায় নিল। আমরা যেটা করি, অনেক প্রোটিনই সলিউবল হয় না। আপনার দেখা গেল প্রোটিনের অনেক সময়ে এক্সট্রা কিছু লুপ থাকে বা নানা প্রবলেম দেখা দেয়, কিন্তু যখন আমরা একটা মডেল তৈরি করি আলফাফোল্ড দিয়ে, তখন দেখতে পারি যে কোন রিজিয়নটা প্রবলেমেটিক, আমরা সেটাকে শর্ট করে দিতে পারি, ডিলিশন মিউটেশন করে শর্ট করে দিতে পারি। এটা আমাদের ক্ষেত্রে হেল্প করে যে প্রোটিনকে স্টেবিলাইজ করা। তো আরও হবে ইন ফিউচারে। তো দ্যাটস মিন আপনার হলো ল্যাবে দিনের পর দিন, মাসের পর মাস একটা প্রবলেম নিয়ে কাজ করার আগে যদি আমি জানি আমার এখানে প্রবলেম আছে, এটা যদি সলভ করা যায়, তাহলে আপনার জন্য খুবই শর্ট সময়ে সেটা সলভ করা সম্ভব। এবং এটা সম্ভব হলো এর জন্য, এআর ডেভেলপমেন্টের জন্য। জি স্যার। কিন্তু এআই কে সবসময় স্যার হিউম্যান ইররটা কমাতে পারে? এটা কি সব ক্ষেত্রে প্রযোজ্য? এজন্যই তো এআই। আমাকে অনেকেই আমি যখন প্রথম নাম শুনি আলফাফোল্ডের ফেসবুকে পোস্ট দেখলাম, তখন আমরা প্রশ্ন মানে কথা হলো যে এআই তাহলে কি আমাদের দরকার আছে? ক্রিস্টোগ্রাফার বা স্ট্রাকচারাল বায়োলজিস্ট, এনএমআর, কারিএম। তো একজন এক্সপার্ট এসেছিল আমাদের একটা কনফারেন্সে। তো সে দেখালো চ্যাটজিপিটি প্রশ্ন করা হলো, তো ক্রিস্টোগ্রাফি করবেন বা ভবিষ্যতের জন্য দরকার আছে? চ্যাটজিপিটি আনসার দিল ইয়েস। স্যার আমার পরবর্তী এবং শেষ প্রশ্ন, স্যার আপনার গবেষণায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল এবং কিভাবে তা মোকাবেলা করেছেন? নতুন দেশ, নতুন কালচার, নতুন মানুষজন, এই সব কিছু মিলায় আপনি কিভাবে ওই সময়টাতে স্যার আপনি এক্সিস্ট করেছিলেন? আমি যখন প্রথম সুইডেনে আসি, প্রথম ধাক্কা হলো কোল কান্ট্রি একটু কাটায় নিলাম। বড় চ্যালেঞ্জিং ছিল যে আমি যখন বাংলাদেশ থেকে আসি, আমার স্টাডি ব্রেক ছিল। আমি ১.৫ বছরের মতো জব করেছিলাম তো সেলস মার্কেটিংয়ে। তো আসার পরে এখানে বায়োইনফরমেটিক্স, তারপর এই অ্যাডভান্স লেভেলের যে স্ট্রাকচারাল বায়োলজি জিনিস দেখে আমি একটু মানে ভয় পাওয়া যাওয়ার, ঘাবড়ে যাওয়ার মতো। ফরচুনেটলি আমার সাউথ ইন্ডিয়ান কিছু ক্লাসমেট ছিল, ফ্রেন্ড, খুবই হেল্পফুল। তো ওদের কিছু মানে আইডিয়া ছিল, নলেজ ছিল। ওরা হলো আমার কাছে মনে হলো যে ওরা মনে হয় এক্সপার্ট। দূর পড়ে যেতাম যখন কম্পিটিশনাল অ্যানালাইজ করতাম যে আমি এটা বুঝতেছি না, সুন্দর করে বুঝাই দিত। তো পরে আমি আমার ভয় দেখে একদিন এক ফ্রেন্ড বলল যে তুমি এক কাজ করো, তুমি আগে বসে ইনস্ট্রাকশনটা পড়ো, ওখানে দেখো, মানে আমি একটা ল্যাবরেটরি এক্সারসাইজের কথা বলতেছি, স্ট্রাকচারাল অ্যানালাইসিস। তো আমি হলো ভালো করে তোর কথা শুনি, তো বললো যে তুমি আগে পড়ো, চেষ্টা করো, যদি মনে করো পারতেছো না আসো, আমি বুঝাই দেবো, তাহলে দেখবা যে তুমি তাড়াতাড়ি শেষ করতে পারছো। তা আমি বললাম কি আগে ইনস্ট্রাকশনটা পড়লাম, তারপর দেখলাম যে অনেক কিছুই পারি, কারণ ইনস্ট্রাকশনই দেওয়া, এখানে যাও এই ক্লিক করো, ওখানে যাও এই ক্লিক করো, তারপর দেখো। এখন দেখে যেটা হলো, দুটো স্ট্রাকচারকে ইম্পোজ করার পর আমি তো কোনো চেঞ্জ দেখি না। একটা লুপ একটু সরে আছে, আর একটা লুপ হলো অন্যদিকে, মানে যেটাকে বলে হয়তো কনফারেশনাল চেন। আমি গেলাম ফ্রেন্ডের কাছে গিয়ে বললাম যে আমি তো কিছু দেখি না, তখন বললো এইটাই হলো তোমাকে বের করতে হচ্ছে, এই দেখো এটা এদিকে চলে গেছে, এটা এদিকে চলে গেছে। এই আমার ভয়টা কেটে গেল। আমাদের টিচার ছিল লার্স লিলিয়াস, সেও যে আমি যখন ওকে প্রশ্ন করলাম যে চেঞ্জ কোথায়, তখন বললো এইটা। ফাংশন করার সময় দেখা গেল ওখানে হলো একটা চ্যানেল ওপেন হচ্ছে অথবা কিছু বাইন্ড করছে। তো এই হলো ফ্রেন্ডের অবদান, যে ফ্রেন্ডলি নেটওয়ার্ক বিল্ড করা, বা ওদের সাথে আমি খুবই ফ্রেন্ডলি ছিলাম, ওদের পার্টি হলো আমাকে দাওয়াত দিত। এটা হলো যে আমি কিছু হেল্পিং ফ্রেন্ড পেয়েছিলাম, যেটা হলো ওরা আমাকে মানে আমার ওই ভয় দূর করার ক্ষেত্রে কাজ করেছিল, শিখার জন্য কাজ করেছিল। আমি তো তাদের সাথে গ্রুপ ফর্ম করে তারপর আমি হলো অনেকগুলো কোর্সে আমরা কাজ করেছি। নাম্বার ২, যখন হলো দেখলাম যে আমি ওদের থেকে পিছিয়ে আছি, অর্থাৎ ওরা কিছু জানে, আমি হলো এত জানি না। কারণ আমাদের হলো খুলনা ইউনিভার্সিটিতে তখন মানে তেমন কোনো ফ্যাসিলিটিস ছিল না। আমি হলো পিসিআর এর কাজ জানতাম। আমি বিএলআরআই ১ বছর অবৈতনিক রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে ছিলাম। আমার স্যার শ্রদ্ধেয় খন্দকার ডক্টর মোয়াজ্জেম হোসেন, উনি আমাকে রেফার করেছিল ওখানে। তো যার ফলে যে একটু জানি, বাকি প্রোটিন বা এসডিএস পেজ এগুলো কিছুই না, আরো ল্যাবে ঢুকলেই দেখালো মাথা খারাপ হয়ে যায়। তো কাহিনী কি, তা আমার তো এগুলো জানতে হবে, থিসিস করব।
তখন হলো রিসার্চ ট্রেনিং ইন বায়োলজি একটা অপশন ছিল আমাদের ডিপার্টমেন্টে, আমি ওটা নিলাম। ওটা নেওয়ার পর প্র্যাকটিক্যালি সম্ভবত 2 মাসে ছিল আমার ওটাতে আমি হলো আমাকে ট্রেনিং দেওয়া হলো, রিসার্চ ট্রেনিং, যে প্রোটিনের উপরে আমার যেহেতু তখন যে আমি প্রোটিন নিয়ে কাজ করব, ক্লোনিং থেকে শুরু করে মোটামুটি সবই আমি শেখার পরে যে না এখন আমি হলো জানি। ওই সময়টাতে আমি প্রচুর পড়াশোনা করি, আমি কি মেথডে কাজ করছি, কেন করছি, ওটার মানে ডিটেলস, যে বাফার কম্পোজিশন কেন এটা ইউজ করছি, কেন এটা করব না কেন। তো এরকম করতে করতে দেখা গেল যে আমি যখন রিসার্চ ট্রেনিং শেষ করলাম তখন আমি সামার জব পাই, এটা বলে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট 1 মান্থ। তখন আমাকে অফার করা হয় রিসার্চ অ্যাসিস্ট্যান্টশিপ, আমার পুরো পেড থিসিস আর কি। তো ওই যে আমি ইনভেস্ট করলাম 2 মাস রিসার্চ ট্রেনিং শেখার জন্য এবং প্রচুর স্টাডি করলাম ওই সময়, আমি ওই গ্যাপটা, আমার ভয় এবং সবকিছু আমি ওভারকাম করে রাখলাম। ওটা আমার জন্য একটা ক্রুশিয়াল টাইম ছিল। অনেকেই ওই স্টেজে, আমার দেখা অনেকেই ওই স্টেজটাকে ঠিকমতো অ্যাড্রেস করতে পারে না এবং পরবর্তীতে পিছিয়ে যায়। সবচেয়ে মজার কাহিনী যে আমি যে ইন্ডিয়ান ফ্রেন্ডকে ভাবতাম ও আমার চেয়ে অনেক বেশি জানে, ও আমাকে নিয়ে ভয় পাচ্ছিল, আমি ওর চেয়ে বেশি জানি, কারণ আমি প্রচুর প্রোটিনে কাজ করেছি। যখন ওর সাথে আমার এরকম কথা হয় কোনো একটা জায়গায়, দুজনে একই জায়গায় অ্যাপ্লাই করবো, ও আমাকে বললো তুই অ্যাপ্লাই করিস না। আমি কেন? বলে তুই অ্যাপ্লাই করলে আমাকে ডাকবে না। তো পড়াশোনা ক্যারিয়ার ডেভেলপ করতে বা ইচ্ছা আসছে কাজ করার, গবেষণা বা ইন্ডাস্ট্রির, ওইটা নিয়ে প্রচুর মানে কনসেপ্ট ক্লিয়ার থেকে শুরু করে ট্রাবল শুটিং, এগুলো যদি জানা হয় তাহলে অনেকটা প্রবলেম সলভ হয়ে যায়। জি স্যার। স্যার, তার মানে আমাদের এগিয়ে যাওয়ার পথে সবচেয়ে বড় বাধা হচ্ছে আমাদের এই শাইনেস। আমরা ভাবি যে ও আমার চেয়ে মনে হয় বেশি জানে, ও ভাবে যে না ও আমার চেয়ে বেশি জানে। এইটা করে, করে আমরা পিছিয়ে যাই। স্যার, আর আমার আরেকটা প্রশ্ন, আপনি স্টাডি গ্যাপ নিয়ে একটা কথা বললেন। স্যার, আমাদের দেশের অধিকাংশ স্টুডেন্টের ভেতরে একটা ধারণা থাকে যে আমার মনে হয় বেশি স্টাডি গ্যাপ হয়ে গেল। আমি সেরকম কোনো যোগ্যতা না নিয়ে ধুমধাম করে দেশের বাইরে মানে চলে গেলাম অনেক টাকা পয়সা খরচ করে। স্টাডি গ্যাপটা স্যার আসলে কতটা ম্যাটার করে দেশের উচ্চশিক্ষায় যখন আমি দেশের বাইরে যেতে চাই? আচ্ছা, উচ্চশিক্ষার পর্যায়ে বলতে যেটা আমি বুঝি সেটা হলো আপনার মাস্টার্সের পরে পিএইচডি, যেটা মানে এখন তো কোম্পানিও পিএইচডি পর্যন্ত চায়। তো মাস্টার্সে আসার জন্য স্টাডি গ্যাপটা আমার মনে হয় না এখন খুব একটা, যদি ট্র্যাকে কাজ করা হয় বা রেলিভেন্ট এতটা ম্যাটার করে। তবে যদি এটা আমাদের ফিল্ডের হয় তাহলে অনেক সময়ে অনেক ডিপার্টমেন্টে ভালো প্রোগ্রাম ওরা হলো অ্যাডমিশন দেয় না। এরকম আমি অনেককে, আমারই জুনিয়র একজন সেটা আমার ডিপার্টমেন্টে অ্যাডমিশন পায়নি। যে তারপর খোঁজ নিয়ে দেখি যে রেলিভেন্ট জবে ছিল এরকম স্টুডেন্টদেরকে সিলেক্ট করা হয়েছে। এখন যেটা হলো যে যদি মাস্টার্স করতে কেউ আসে, সে মাস্টার্স কমপ্লিট করার পরে যদি 1 থেকে 2 বছরের ভিতরে সে যদি কোনো পজিশন না পায় তাহলে তার জন্য খুবই ডিফিকাল্ট হয়ে যাবে মানে উচ্চশিক্ষা অর্থাৎ পিএইচডি পাওয়াটা। আমার দেখা মতো 1-2 জন পেয়েছে, সেটা হলো স্পেশাল রেফারেন্স। কিন্তু কারণ মাস্টার্স থিসিসকে প্রায়োরিটি দেওয়া হয়, ল্যাবের সাথে তার কতদিন সম্পর্ক। মাস্টার্স কমপ্লিট করার পরে 1 বছর ধরা হয়, এখন যেহেতু কম্পিটিশন বেশি। 1 বছর সুপারভাইজার তাকে মনে রাখবে, তার স্কিল সম্পর্কে, রেফারেন্স সম্পর্কে ভালো বলতে পারবে। 1 বছরের ভিতরে যদি সে ম্যানেজ করতে না পারে, 1 থেকে 1.5 বছর ধরলাম, তখন সুপারভাইজার তাকে ভুলে যাবে, কারণ ওই ক্ষেত্রে আরো 2টো ব্যাচ চলে আসবে। ওই ল্যাবে সে যেই প্রজেক্টে কাজ করেছে আরো 2 জন পারফর্ম করবে। এখন যদি তাদের পারফরমেন্স তার চেয়ে ভালো হয়, সুপারভাইজার অবশ্যই তাকে আস্তে আস্তে ভুলে যাবে এবং রেফারেন্স লেখার সময় কি বলবে, হ্যাঁ, যে এভারেজ। তো সেই ক্ষেত্রে স্টাডি গ্যাপটা ইম্পর্টেন্ট, মানে স্টাডি গ্যাপটা বেশি হলে আর কি সমস্যা। সেটা হলো প্রশ্ন করে যে তুমি কি করেছো, এখনো প্রশ্ন করে। তো এজন্যই অ্যাক্টিভ থাকতে হয়। এবং মাস্টার্সের থিসিস যখন হাফ ডান তখনই হলো বিভিন্ন জায়গায় লিখতে হয়, পিএইচডির জন্য পার্সোনাল কন্ট্যাক্ট করতে হয়, এপিআর সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লাই করতে হয়। আদারওয়াইজ স্টাডি গ্যাপ মানে দেখতে মাস্টার্সে আসার জন্য আসা যাবে, কিন্তু ভালো কোনো ডিপার্টমেন্ট টার্গেট সাপোজ কেউ চিন্তা করলো আমি হলো এটা নিয়ে ইমিউনোলজি নিয়ে কাজ করবো, আমি হলো এটা নিয়ে কাজ করবো, দেখা গেলো সেই প্রোগ্রামে চান্স পেল না যদি বেশি স্টাডি গ্যাপ থাকে। আর যদি জব এক্সপিরিয়েন্স থাকে রেলিভেন্ট,
ফার্মাসিউটিক্যাল হোক বা কোনো কিছুতে হোক যে না সে হলো, তাহলে ওটা ব্যাপার না সে কতদিন আউট ছিল, কারণ ওটা মেকআপ করে দেয়। ধন্যবাদ স্যার এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং ধন্যবাদ লিমু আপুকেও সুন্দর প্রশ্নগুলো করার জন্য। আমি অনেক কিছু শুনলাম মন দিয়ে, আসলে অনেক কিছু জানার আছে গবেষণা নিয়ে। আমরা এতদিন একদমই যাকে বলে কিছুই জানতাম না, আমরা সাধারণ জনগণ যারা। তো আমাদের এই বিজ্ঞানী.org-এ আমরা বিভিন্ন সময় বিভিন্ন রিসার্চারদেরকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের অভিজ্ঞতা এবং তাদের ল্যাবে কাজ করার অভিজ্ঞতা শুনেছি। এর মধ্যে দিয়ে এখন আমাদের কাছে এই বিষয়টা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে যে বিজ্ঞানীরা আসলে কিভাবে গবেষণা। স্যার, রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি, এই রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তির মাধ্যমে আমরা বর্তমান সময়ে দেখি বিভিন্ন ধরনের উচ্চ ফলনশীল জাতের উদ্ভাবন করা হয়। যেমন এর ভিতরে এসেছে ব্যাসিলাস থাইরিনজিনেসিস পিটি বেগুন যেটা, এবং এছাড়া অন্যান্য অনেক উচ্চ ফলনশীল জাত, যেগুলো আমরা কি করি, আমরা এই ডিএনএ কোডিং চেঞ্জ করে এই উচ্চ ফলনশীল জাত অথবা রোগ প্রতিরোধী বিভিন্ন জাত উদ্ভাবন করে, যেগুলো প্যাথোজেনের বিরুদ্ধে ক্রিয়া করতে সক্ষম। তো এটা নিয়ে একটা গ্রুপ রিউমার ছড়ায় যে এগুলা আসলে আমাদের মধ্যে ক্যান্সারের জীবাণু ঢুকিয়ে দিচ্ছে, বা এগুলা এত পরিমাণ কেমিক্যাল দিয়ে তৈরি করা হচ্ছে যে এগুলো আমাদের মধ্যে এই হেভি মেটালস গুলো ঢুকিয়ে দিচ্ছে, ফলে আমরা ক্যান্সারের দিকে ধাবিত হচ্ছি, অথবা এগুলো আমাদের আমাদের প্রোডাকশন ক্ষমতা কমিয়ে দিচ্ছে, আমাদের আমাদের হচ্ছে ইমিউন সিস্টেমের ক্ষতিগ্রস্ত করছে। এই বিষয়টা আসলে আপনি যদি ক্লিয়ার করতেন, আমরা বিভিন্ন সময় এই ধরনের বিষয়গুলো সামনে পড়ে, তখন আমরা এগুলা সত্যতাগুলো আমরা বলে দিই যে আসলে এটা কিছুই না। রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তি এখানে ফসলটাকে প্যাথোজেনের বিরুদ্ধে ক্রিয়া করার জন্য শক্তিশালী করে তোলা হয় ডিএনএ স্ট্রাকচারটা চেঞ্জ করে, এই ধরনের বিষয়। কিন্তু তারপরেও আপনি যদি এই বিষয়টা খুব সহজভাবে আমাদের সাধারণ জনগণের বোধগম্য হিসেবে বলতেন, টেকনোলজিস্টদের ভাষায় না বলে সহজভাবে বলতেন, তাহলে আমার এটা খুব উপকারী। প্রথমত কি হলো, যারা এটা বলে যে ক্যান্সার বা জীবাণু ঢুকিয়ে দিচ্ছে, তারা হয়তো জানেই না যে আসলে জিনিসটা কি, এটা জানে না ম্যাক্সিমাম মানুষ। জীবাণু বলতে আমরা কি বুঝি? ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস, এইসব জিনিস। একটা সেল বা সেলুলার টাইপ ভাইরাস, একটা ইনফেকশিয়াস ভাইরুলেন্ট জিন থাকবে। আর আমরা যেটা ইউজ করি বা এই এগ্রিকালচার বায়োটেকনোলজিতে কি ইউজ করছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটা বৈশিষ্ট্য। জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সংজ্ঞাই হলো যে জিনটা ওখানে ছিল না, অন্য কোনো সোর্স থেকে নিয়ে এসে সেটাকে প্রতিস্থাপন করা হয়েছে। হতে পারে একটা জিন, হতে পারে মাল্টিপল জিন, এবং এগুলোর কাজ কি, একটা জিন সে একটা প্রোটিন প্রডিউস করবে, যেই প্রোটিনটা সেই বৈশিষ্ট্যটা মানে ক্যারি করে, বা ওই প্রোডাক্ট যেই জিনিসটা দায়ী, যে কম্পাউন্ডটা দায়ী, সেটার জেনেটিক বৈশিষ্ট্যটা তো নিয়ে এসে প্রতিস্থাপন করা হলো। তাহলে এটা জীবাণু কি করে হলো? প্রথম, ক্যান্সার কদিন কিভাবে হলো? আর কিছু কিছু ক্ষেত্রে অ্যালার্জিক হতে পারে, যেমন এটা একটা প্রোটিন তৈরি হয় যখন জেনেটিক ইঞ্জিনিয়ারিং ইউজ করা হয়। অনেক প্রোটিন দেখা গেল কিছু অ্যালার্জিক হয়, অনেকে সেটা নিতে পারে না, কিছু সেলুলার টক্সিসিটি শো করতে পারে। সেটার জন্য অ্যাকচুয়ালি গাইডলাইন আছে, প্রত্যেকটা দেশেই এগ্রিকালচারাল সেক্টরে গাইডলাইন আছে, ওয়ার্ল্ডেও আছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির জন্য। কিন্তু তার মানে এই না যে সবগুলোই টক্সিক হবে বা সবগুলোই মানব দেহের জন্য ক্ষতিকর হবে। এখন যেটা নিয়ে কথা হয়, জেনেটিক মডিফাইড স্টার্চ বা কর্ন বা জেনেটিক মডিফাইড হুইট, রাইস, আমাদের জন্য ক্ষতিকর। ফুড বা যেসব ক্রপ যেগুলো আছে, হ্যাঁ, নিউজ দেখি, প্রায় দেখি এবং আমি হাসি। আমার কথা হলো যে যখন কোনো একটা সবজির উপরে দেখা গেলো তার সাইজ বাড়ানোর জন্য একটু বড় সাইজ হবে, সেইটা হলো ইঞ্জিনিয়ার করা হলো, সেটা নিয়ে বললো এটা ক্ষতিকর। তারা কি জানে আসলে এটা কিভাবে করা হয়েছে? অবশ্যই জানে না। তারা এটুকু জানে যে জিএমও অথবা জেনেটিক, এটা হ্যাঁ মডিফাইড। ভবিষ্যতে এটাই হবে যে এগুলো ইউজ করা না হয়, আমাদের সবাইকে মানে সবার জন্য খাদ্য প্রোভাইড করা তো মানে ডিফিকাল্ট হয়ে যাবে। আরেকটা জিনিস হলো যেটা হলো, যারা এটা বলে তাদের এটা জানা উচিত জিনিসটা আসলে কি। হ্যাঁ, যে ক্যান্সারের উপাদান নাকি এটা হলো ওই কি কার্সিনোজেনিক উপাদান বা এটা জীবাণু কিনা, এটা না জেনে বলা ঠিক না। দুই হলো যে
প্রত্যেকটা দেশের গাইডলাইন আছে কিভাবে কি করতে হবে, টেস্ট করতে হবে, রিলিজ করতে হবে। তো সেই দেশের অবশ্যই তারা এটা দেখছে, মনিটর করছে। এখন আমাদের দেশে যদি কোনো জায়গায় হয় যে অন্য দেশেরটা ভ্যালিডিটি চেক না করে নিয়ে আসছে, সেটা আমাদের দেশের অথরিটির ব্যাপার। কিন্তু যারা এটা ডেভেলপ করছে তারা তো মার্কেটে রিলিজ করার আগে একটু এনশিওর করেই ছাড়ছে যে এটা মানুষের জন্য কতটুকু খারাপ, কতটুকু ভালো। এখানে যেমন ইউরোপে লেখা থাকে যে কোনটা হলো ইকোলজিক্যালি প্রডিউস, কোনটা হলো কেমিক্যাল ফার্টিলাইজার দেওয়া হয়েছে। তো আমাদের দেশেও এটা করা যেতে পারে, অর্গানিক প্রডিউস কোনটা, কোনটা হলো অর্গানিক নন প্রডিউস, সেটা হয়। আর জেনেটিক মডিফাইড বলতেই এটা বোঝায় না যে এটা হলো টক্সিক হয়ে গেল, এটা অ্যালার্জিক হয়ে গেল। একটা জিনিসের প্রোডাকশন বাড়ানোর জন্য, কোয়ালিটি বাড়ানোর জন্য যে জিনটা দরকার সেটা ওখানে দেওয়া হয়েছে, এবং এটা অন্য কোনো সোর্স থেকে দেয় না। অন্য আরেকটা সবজি, অন্য আরেকটা শস্য বা অন্য আরেকটা ওই সবজি ওটা থেকেই নিয়ে আসছে, অন্য একটা ফ্রুটসের ওটা থেকে নিয়ে আসে, জাস্ট ওই বৈশিষ্ট্যটা ওটাতে ঢুকানো হলো। তো সেই ক্ষেত্রে মানুষের ভয় পাওয়ার কিছু নেই, এটা যে এটা খেলে আমার ক্যান্সার হয়ে যাবে। আগে তো জানো ক্যান্সারের উপর, ক্যান্সার কিভাবে হয় অথবা জীবাণু কি। হ্যাঁ, এটা জীবাণু না, এটা হলো জিন একটা, এবং জিনের কাজ হলো একটা বৈশিষ্ট্য করে, যে বৈশিষ্ট্যটা দরকার আমি সেটা অন্য প্রোডাক্ট থেকে এনে স্থাপন করলাম। দিস ইজ দ্য জেনেটিক। তো আমি আশা করি এটা মানুষ ভীতিটা দূর হবে। এটা এগ্রিকালচারাল সেক্টর বাংলায় তাদের উচিত এই বিষয়টা মানুষের মধ্যে ক্লিয়ার করে দেওয়া। তারা এই বিষয়টা ক্লিয়ার করে দেওয়া যে এমও বলতে কি বোঝাচ্ছে, এবং যে আনা হয়েছে সে ঠিকভাবে ডিএমও করা হলো। যেমন আমি দেখি যে সিনিয়র পার্সনদের ভিতরে অনেকেই এটা নিয়ে এমন ভাবে বলছে জিএমও মানে না জানি কি বীজ ঢুকিয়ে দেওয়া। এটা তো আসলে নাকের মতো। আমি এটা দেখেছি, বহুত পোস্ট আমি দেখেছি যেখানে বলা হয় যে এই জিএমও বা এই রিকম্বিনেশন ডিএনএ প্রযুক্তিতে যে ধরনের উচ্চ ফলনশীল জাতগুলো উদ্ভাবন করা হচ্ছে এগুলা খেলেই ক্যান্সার, এমন ভাবে বলে, মানে খেলেই ক্যান্সার এমন ভাবে বলে যে এটা পুরো হেভি মেটাল দিয়ে তৈরি। আসলে এখানে তো মেটালের কোনো জেনেটিক কোডটা চেঞ্জ করে প্যাথোজেনের বিরুদ্ধে ক্রিয়া করতে পারে এমন ধরনের জাত উদ্ভাবন করা, বা এখানে কিছু জেনেটিক কোড পরিবর্তন করে এটা আরো বেশি ফলন দেবে। আসলে এটা তো আমরা বুঝি, সাধারণ মানুষ তো এটা বুঝে না, এই জন্য তারাও এখানে দেখি সহমত পোষণ করে। তো আমি চাই মানুষের ভিতরে সৃষ্টি হোক এই বিষয়টা নিয়ে। আমি এখানে একটা কথা বলি, আমি চাই আমার কথা শুনে হচ্ছে। তো আমরা যে ডিটারজেন্টে প্রোটিয়েজ লাইপেজ এনজাইম থাকে, এবং সেটা কিন্তু মানে 60 ডিগ্রি পর্যন্ত অ্যাক্টিভ থাকে, মানে কাপড়ের যে দাগ যায়, হ্যাঁ, এবং সেই যে এগুলো কিভাবে তৈরি করা হয়েছে। যেমন হট স্প্রিং, আমরা জানি যে গরম পানি অথবা আগ্নেয়গিরিতে অনেকে 160 ডিগ্রি এবং আরো বেশি টেম্পারেচারে বেঁচে থাকতে পারে কিছু ব্যাকটেরিয়া আছে, যেটা বলে থার্মোফিলাস ব্যাকটেরিয়া। ওই ব্যাকটেরিয়াগুলোর ওই সেম জিন, সেম এনজাইম, কিন্তু স্ট্রাকচারালি ডিফারেন্ট। স্ট্রাকচারালি কিরকম ডিফারেন্ট, দেখা গেল স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য বা কোনো ফ্যাক্টর আছে অথবা কোনো মডিফিকেশন আছে। সিমিলার জিন হইলেও দেখা গেল যে কিছু মডিফিকেশনের জন্য, মানে ফাংশনে কোনো সমস্যা নেই, কিন্তু স্টেবিলিটি মানে মোর স্টেবল করার জন্য দেখা গেল সিকোয়েন্সের অন্য জায়গায় কোনো মডিফিকেশন আছে, ওগুলাকে এনে রিকম্বিনেন্টলি সেই এগুলা তৈরি করা হয় যেন কমার্শিয়াল এই প্রোডাক্টগুলো কি থার্মোস্টেবল হয়। এটাই হলো যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর একটা মানে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন এবং অনেক সেক্টরেই। তো এই ক্ষেত্রে যে আমি হলো কি করলাম, যে একই ফাংশন করছে, একই কাজ করবে, কিন্তু মোর স্টেবল। আর এগ্রিকালচারের ক্ষেত্রে কি করা হয়, যে আমার প্রোডাকশন দরকার বেশি, আমার মানে ফ্লেভার দরকার, হয়তোবা ফ্লেভার হয়তো একটু অন্যরকম। আর দেখা গেল যে আমার এক একরে যতটুকু ধান হতো আমি যদি এর চেয়ে বেশি পাই, সেটা তাহলে কিভাবে হয়, যে এর গ্রোথটা কিভাবে বাড়ানো যায়, এর হলো যে প্রোডাকশনের যে কি কি জিন দায়ী সেগুলো সিলেক্ট করে এনে অন্য ক্রোপস থেকে বা অন্য উদ্ভিদ থেকে সে প্রতিস্থাপন করে তৈরি করলো। তো এখানে হেভি মেটাল কোত্থেকে আসলো, এখানে জীবাণু কোত্থেকে আসলো, এই জিনিসটা ওদেরকে কে বোঝাবে। আমি তো এমনও পড়েছি, ইউনিভার্সিটি ছিলাম,
জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর জন্য বাংলাদেশে নারী নির্যাতন বাড়তেছে। কিভাবে জেনেটিক ইঞ্জিনিয়ার বেগুন সিদ্ধ হয়? হ্যাঁ, এটা নিয়েই করে। এখন আমার তো মনে নয় হয়তো এগুলো ঠিক না। এগুলো বলা না। আগে ভালো করে নেওয়া উচিত। জানে তারপর মানুষের সামনে বলা উচিত। ভয় দেখানো ঠিক না। হেলথ সায়েন্সের সাবজেক্ট খুবই সীমিত। আমি যেটা দেখলাম, আমি করাচিতে চলে আসার পরে আমি এখানে অনেক সাবজেক্ট দেখছি যেগুলো আমি কখনো দেশে নামও শুনি নাই। এখানে আসার পরে আমি দেখতেছি। হ্যাঁ, এই বিদেশে আমি যখন আসছি যেটা এবং রিসার্চের দেখে আমি অবাক যে আমিও জানতাম না যে এরকম ভ্যারাইটি একটা না মাইক্রোবায়োলজি একটা ফিল্ড, কিন্তু সেখানেই কতগুলো ব্রাঞ্চ, একটা স্পেসিফিক মাইক্রোবস নিয়ে কাজ হয়। যে কেউ কাজ করছে সালমোনেলা, কেউ কাজ করছে টিপসাইলা, কেউ সিউডোমোনাস। আমাদের গ্রুপে হলো মাইক্রোব্যাকটেরিয়াম নিয়ে ফিনল্যান্ডে। এই আমি যে গ্রুপের আর কি আমাদের লাইন ম্যানেজার, উনি সাউথ ইন্ডিয়ান। তো মাইক্রোব্যাকটেরিয়ামের কাছে আমি কাছ থেকে দেখি আমার ইন্ডিয়ান ফ্রেন্ড কি করছে না করছে। আমাদের গ্রুপ মিটিং এ প্রেজেন্ট হয়। তো অথচ আমাদের দেশে অ্যাকচুয়ালি আমরা ড্রিম যখন ছিলাম পড়াশোনা করতাম তখন হলো এরকম হবে বা এখনো হয় নাই, সেটা হলো দুঃখজনক। যে সুযোগটা আসলে খুবই কম। অ্যাজ এ স্ট্রাকচারাল বায়োলজিস্ট হিসেবে বলি যে পাকিস্তান থেকেও করেছে বা কাজ করে পাবলিশ করে এরকম একটা অনেকদিন আগে একটা ইন্ডিয়া থেকে প্রচুর, বাংলাদেশ থেকে সলভ করেছে পেপার আমি দেখিনি বা স্ট্রাকচার টিডিবি যেটা আমরা এখানে নাই। আসলে স্যার আমাদের এই বিষয়টা নিয়ে নজরদারি করা উচিত আমি মনে করি। আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আর্টস অ্যান্ড হিউম্যানিটিসের সাবজেক্টগুলোকে বেশি প্রায়োরিটি দেওয়া হয়। এই কারণে আমাদের এই হেলথ সায়েন্সটা অনেক পিছিয়ে আছে, সায়েন্স সেক্টরটাই পিছিয়ে আছে, এমনকি ইঞ্জিনিয়ারিংও পিছিয়ে আছে। ইঞ্জিনিয়ারিং এর অবস্থাও খুব একটা ভালো না। এটা আসলে আমাদের দেশে হয়ে গেছে। আমি অবশ্য বাংলাদেশে যাই, বছর গিয়েছি 4 বার। তো আমি খুব একটা মানে জানি না, এই ফ্রেন্ডরা যতটুকু জানায় দেখি বাংলাদেশে অনেক কিছু করার আছে যেটা মানে কেন দিকে নজর দিচ্ছে না, মানে আমি শুধু অবাক। হ্যাঁ, আসলে এই বিষয়টাতে নজর দেওয়া উচিত। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টর, আইটি সেক্টর এবং হেলথ সায়েন্স, এই তিনটাকে আরো বেশি ডেভেলপ করতে পারলে দেশে ডেভেলপ হবে। আমরা মনে করি এটা আছে। অবশ্যই, কারণ বাংলাদেশে কোনো ডায়াগনোস নাই, হলো একটা ব্লক মার্কেটাইজ করছে বা যেটা কি বলে র্যাপিড টেস্ট। এটা খুবই দুঃখজনক। অন্য কিছু বাদ দিলাম, আমাদের তো এক্সপার্টাইজ আছে আমাদের দেশে আমার জানা মতে প্রচুর, আমাদের রিসোর্স বা তো আমাদের দেশেও তো প্রচুর মাইক্রোবায়াল ইনফেকশন বাচ্চা মারা যাচ্ছে, এই ডায়াগনস্টিক আমরা বেসিক্যালি আপনার মানে নিউ বর্ন বেবি অর দেয়ার মাদার, এরা বেশি ইনফেক্টেড হয় এই ইনফেকশন যাতে বলা যায়, মাইক্রোবায়াল ইনফেকশন। এবং আমার না লাগে আমাদের দেশে ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট আছে। আমি এখন পর্যন্ত সিগনিফিকেন্স কোনো নিউজ বা কোনো পেপার দেখি নাই যে এই রিসার্চ ইনস্টিটিউট থেকে কি বেরোলো। ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউট শুধু কি মাত্র ওই রোগীদেরকে কেমোথেরাপি দেওয়ার জন্য? রিসার্চ মানে আমাদের দেশে তো প্রচুর ক্যান্সার রোগী দেখি, এখন তো প্রায় বিভিন্ন রিজিয়নে বাড়ছে। তো তাদের জন্য বা তাদের থেরাপি মানে কিছু তো করতে হবে, যে ন্যাচারাল কম্পাউন্ড বেস যদি রেমেডি দিকেও তারা নজর দেয় তাও তো অনেক ভালো। কিন্তু আমি তো কোনো অ্যাক্টিভিটি আমার চোখে পড়েনি। হ্যাঁ, এবং আমি বিভিন্ন কনফারেন্সে গিয়েও কোনো বাংলাদেশের ইনস্টিটিউটের রিসার্চার দেখি না যখন যাই। তো ইন্ডিয়া থেকে আসে, ইভেন কি পাকিস্তান থেকেও দেখি, হয়তো বা কিছুদিন পর নেপাল থেকেও দেখবো। বাট আমার মনে হয় আমাদের সরকারি পর্যায়ে থেকে এগুলোর দিকে নজর দেওয়া উচিত, যে অ্যাটলিস্ট ইন্টারন্যাশনাল কনফারেন্সে যাওয়া, নেটওয়ার্ক বিল্ড করা। খালি
যে অমুক ইউনিভার্সিটিতে কোলাবোরেশন হলো এরকম, কিন্তু না, বিভিন্ন কনফারেন্সে আমাদের দেশের তো চেক করি যে রিসেন্ট কোনো কনফারেন্স আছে কিনা। আমি বাংলাদেশে দেখিনি, ইন্ডিয়াতে প্রচুর কনফারেন্স আছে, আমাদের এখানেও আছে, মোটামুটি বছরে একটা দুটো পাওয়াই যায়। বাংলাদেশে চেক করলে আমি কিছুই পাই না এখন পর্যন্ত। এটা দুঃখজনক যে আমরা অনেক পিছিয়ে আছি অ্যাকচুয়ালি। আমি বলবো রিসার্চটা কেন করা হয়, রিসার্চটা করা হয় ফুড টু কসমেটিক্স এভরিথিং। আপনি যদি যান, আমি হলো আমার রিসার্চ কেরিয়ারে আমি বায়োমেটেরিয়ালস, আমার যে প্রথম পোস্টডক ছিল স্পাইডার সিল্ক প্রোটিন, মাকড়সার জাল। আমাদের মেটেরিয়ালস ছিল মাকড়সার জাল, ওটা থেকে বায়োমেটেরিয়াল ডেভেলপ করা, প্লাস্টিক সাবস্টিটিউট। এবং এরপরে এই কিছুদিন আগে দেখলাম যে হাড়ের জয়েন্ট রিপেয়ার করার জন্য চাইনিজ ওরা প্যাটেন্ট করে নিছে হংকং বা এর থেকে। তো আমরা ওইটা নিয়ে কাজ করতেছিলাম, তখন হলো আমি দেখলাম যে এটা পসিবল অ্যাপ্লিকেশন কি। তো আমার সাউথ ইন্ডিয়ান ফ্রেন্ড ছিল, ওকে আমি বললাম তুমি জানো যে এটা দিয়ে তোমার হলো র্যাপিড হলো যে করা যাবে, ওই যে কেটে গেলে যে টেপ দেয় এখন, তো এটার হলো তৈরি করা সম্ভব এটা দিয়ে। কিন্তু হলো ওরা তো হাড়ের জয়েন্ট ইনজেকশন দেয়, জেল যেটা আর কি বলে। তো আমাদের দেশে এই টাইপের রিসার্চ করা কিন্তু খুব মানে এক্সপেন্সিভ না, মানে বায়োমেটেরিয়ালস বলেন, এগ্রিকালচার বলেন, মেডিকেল ফার্মাসিউটিক্যাল খুব বেশি না। মানে কেন হচ্ছে না সেটাই হলো প্রশ্ন। ধন্যবাদ স্যারকে এই বিষয়গুলো এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য। আসলে আমাদের এই বিষয়গুলো নিয়ে কাজ করাটা উচিত, দেশের জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, যে যেখানেই থাকি না কেন। আজকে সেশনে প্রথম পর্ব এরই মধ্য দিয়ে শেষ হলো। এখন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার পর্বটা শুরু হবে। দর্শকদের ভিতরে কেউ যদি প্রশ্ন করতে আগ্রহী থাকেন, আনমিউট করে স্যারকে প্রশ্ন করতে পারে। তো এরই মধ্য দিয়ে আজকে আমাদের বিজ্ঞানী.org এর সেশনটি শেষ হলো। আর সকলকে ধন্যবাদ। আজকে স্যারের থেকে আমি অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানতে পেরেছি। আসলে আজকে সেশনটি খুবই শিক্ষণীয় ছিল। আর আমি আশা করি যে আগামী প্রতিটি সেশনই এমন সুন্দর হবে এবং আগামীতে স্যারকে আমরা আমাদের পাশে পাবো। যে কোনো প্রোগ্রামে বা যে কোনো কিছুতে আমরা স্যারের সহযোগিতা কামনা করি। বেসিক্যালি আমি স্যারকে অনেকটা ডিস্টার্ব করবো, কারণ স্যারের ফিল্ডে আমি পড়াশোনা করছি। আগামীতে স্যারকে আমি অনেক ডিস্টার্ব করবো আমি মনে করি। কোনো সমস্যা নেই, যেকোনো প্রয়োজনে আপনি করতে পারেন। জি, স্যারের থেকে আমার অনেক কিছু শিখতে হবে এই জন্য, কারণ এভাবে গাইডলাইন করার মতো আসলে কাউকে আমি পাইনি এখন পর্যন্ত। তো আমার খুবই ভালো লাগছে যে আমি আজকে স্যারের সাথে 1 ঘন্টা একটা ডিসকাশন করলাম। ধন্যবাদ স্যার আমাদেরকে সময় দেওয়ার জন্য, আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে যে সময় দিয়েছেন এর জন্য আসলে আমি খুবই আনন্দিত। ধন্যবাদ বিজ্ঞানী.org একটা স্কোপ করে দেওয়ার জন্য। অনেক কিছু দরকার ছিল, কিছু হয়তো বলতে অনেক কিছুই হয়তো বা মৌসুমি দেশের জন্য, দেশের আপকামিং ভবিষ্যতে রিসার্চ বা এই লাইনে বায়োটেকনোলজির লাইনে আসবে, আমি সবসময় আমার হেল্পিং হ্যান্ড দিই। এবং যারা আমার কাছে আমার ইউনিভার্সিটিতে আসে বা আমার আশেপাশে, আমি ওই গাইডলাইনকে দিই যেটা হলো দরকার, হ্যাঁ, যেটা আমি পার করে আসছি এবং আমি জানি এই গাইডলাইনগুলো পেলে হয়তো বা একজনের উপকার হবে বা সে তার লক্ষ্যে যেতে পারবে। তো আমি সবসময় চেষ্টা করি বাংলাদেশি হিসেবে বাংলাদেশি ভাই বোনদেরকে সেইটা দিতে, এবং আমি যতদিন আসছি হয়তো বা আমি দিব, অবশ্যই দিয়ে যাব। আমি দেখতে চাই আমার দেশকে এমন একটা পর্যায়ে যে আমরাও পারি, আমাদের দেশে আমরা বিশ্বে দরবারে তুলে ধরার জন্য আমাদের রিসার্চাররা, আমাদের দেশের যে রিসার্চ ইনস্টিটিউট, ইউনিভার্সিটি, তারা যদি কখনো এটা করে, এমন কিছু করে যদি দেখি, সবচেয়ে বেশি খুশি হব। বলতে পারবো যে আমার দেশের অমুক রিসার্চ ইনস্টিটিউট, আমার দেশের অমুক বিশ্ববিদ্যালয় এটা করেছে। তো শুভকামনা সবার জন্য। ধন্যবাদ সকলকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এরই মধ্য দিয়ে আজকে প্রোগ্রাম শেষ হয়ে গেল। আগামী প্রোগ্রামগুলো দেখার জন্য সকলে চোখ রাখুন বিজ্ঞানী.org এর পর্দায়। ধন্যবাদ। ধন্যবাদ।